আচ্ছা, আমরা আগের দিন আম, বনের বেসিক অর্গানাইজেশনটা পড়েছিলাম। বনে কি কি আম, কি সেল আছে এবং কি কি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে কি আছে। এখানে উল্লেখযোগ্য যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে বনের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এ অর্গানিক এবং ইনঅর্গানিক এই দুইটা পার্ট আছে। আর অর্গানিক ম্যাট্রিক্স এবং ইনঅর্গানিক ম্যাট্রিক্স এই দুইটারই আলাদা করে আমরা সিগনিফিকেন্সটা পড়েছিলাম। আচ্ছা, আজকে আমরা এরপর থেকে কন্টিনিউ করবো আর কি। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে নিতে চাই যে আম, এটা আমাদের পরবর্তী ডিসকাশনের জন্য কাজে লাগবে, এই জন্য এখন একটু ওরিয়েন্টেড হয়ে নিতে চাই। ধরো এই যদি হয় একটা বন, এই বনকে আমরা যদি ক্রস সেকশন করি ভাবে, ক্রস সেকশন করলে আমরা বনের এরকম একটা আউটার কম্প্যাক্ট পোর্শন পাই আর একটা ইনার স্পঞ্জি পোর্শন পাই, ঠিক আছে? আউটার কম্প্যাক্ট পোর্শন এবং এটা ইনার স্পঞ্জি পোর্শন না, এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি, যেখানে বোন ম্যারো থাকে। আর এই যে সলিড যে জায়গাটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কম্প্যাক্ট বোন। আর এই যে এপিফাইসের কাছে যে তোমার গর্ত গর্ত যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্পঞ্জি বোন, ঠিক আছে? তো তাহলে ভিতরে মেডুলারি ক্যাভিটি যেখানে বোন ম্যারো থাকছে, যে জায়গাটা খুবই শক্ত এবং দৃঢ় ওই জায়গাটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট বোন। এবং এপিফাইসিসের কাছে এই অংশটা, এই যে এই অংশটাতে এরকম তোমার স্পঞ্জের মতো, এই অংশটাকে বলা হচ্ছে স্পঞ্জি বোন। আচ্ছা, তো আমরা যে তোমার এই অংশে যদি আমরা একটা ক্রস সেকশন করি, এই অংশে যদি ক্রস সেকশন করি তাহলে আমরা অনেকটা এরকম একটা জিনিস পাই। তোমার এই যে এই পুরো জিনিসটা কম্প্যাক্ট বোন ছিল। এর ভিতরে এই পার্টটা হচ্ছে মিডুলারি ক্যাভিটি। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি মেডুলারি ক্যাভিটিটার যে অংশটা, ওই অংশেও স্পঞ্জিবন থাকে, আবার এপিফাইসিসের জায়গায় স্পঞ্জিবন থাকে। যাই হোক, এখন কম্প্যাক্ট বোন যে আউটার সারফেস একটা কাভারিং থাকে, এই কাভারিং এর নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। আবার ইনার সারফেস একটা কাভারিং থাকে, এই কাভারিং এর নাম হচ্ছে এন্ডোস্টিয়াম। আউটার সারফেস থাকে পেরিঅস্টিয়াম এবং ইনার সারফেস থাকে এন্ডোস্টিয়াম। আচ্ছা, আচ্ছা, আর কম্প্যাক্ট বোনটা একটু তোমরা খেয়াল করো। কম্প্যাক্ট বোনে এরকম, কম্প্যাক্ট বোনটাকে যদি ক্রস সেকশন করে তাহলে কি কি জিনিস দেখা যায়। কম্প্যাক্ট বনে তোমার এক্সটার্নালি কিছু লেয়ার থাকে এরকম, আবার ইন্টারনালি কিছু লেয়ার থাকে এরকম, তার মধ্যে মধ্যে এরকম গোল গোল লেয়ার থাকে। এক্সটার্নালি যে লেয়ার গুলো থাকে এটার নাম হচ্ছে এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা। ইন্টারনালি যে লেয়ার গুলো থাকে এটার নাম হচ্ছে ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা। আর ভিতরে এই যে গোল গোল যে আলাদা আলাদা ইউনিক সিস্টেম গুলো থাকে এগুলোর নাম হচ্ছে এক একটা অস্টিয়ন, অস্টিয়ন অথবা হ্যাভার্সিয়ান সিস্টেম। এটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। হ্যাভার্সিয়ান সিস্টেম, এই হ্যাভার্সিয়ান সিস্টেমটা আমি জাস্ট খুব ব্রিফলি একটা ওভারভিউ দিচ্ছি। আমরা যদি একটা হ্যাভার্সিয়ান সিস্টেম বা একটা সিঙ্গেল অস্টিয়নের ভিতরে দেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো। এখানে অনেকগুলা সার্কামফারেন্সিয়াল লেয়ার আছে, সার্কামফারেন্সিয়াল অনেকগুলো লেয়ার আছে, সমকেন্দ্রিক অনেকগুলো লেয়ার। এই প্রত্যেকটা লেয়ারকে বলা হয় এক একটা ল্যামেলা, প্রত্যেকটা লেয়ারকে বলা হয় একটা ল্যামেলা। এই প্রত্যেকটা ল্যামেলার ভিতরে এরকম অনেকগুলো গর্ত আছে, এই গর্তগুলোর নাম হচ্ছে ক্যানালিকুল। গর্তগুলোর নাম হচ্ছে আহ, আচ্ছা, সরি, আমি ভুল বললাম। তোমার এই যে ল্যামেলা গুলা, এই ল্যামেলা গুলার মধ্যে এরকম অনেকগুলা তোমার সেল আছে, সেলগুলোর নাম হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট গুলা কিছু প্রসেস দ্বারা একটার সাথে একটা কানেক্টেড, এক লেয়ার থেকে আরেক লেয়ারের সাথে কানেক্টেড। এই কানেকশনটাকে, এই এই কানেকশনটা, এই সাইটোপ্লাজমিক প্রসেস গুলা হচ্ছে তোমার একটা অস্টিওসাইট থেকে আরেকটা অস্টিওসাইট নিউট্রিয়েন্ট এবং অন্যান্য জিনিসপত্র ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। আচ্ছা, আমি আরেকবার বলছি, এই অংশটা একটু বেশি ক্লামজি হয়ে গেল, আবার বলছি। এই যে এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা এবং ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা এর মধ্যে এরকম অনেকগুলো কনসেন্ট্রিক লেয়ার থাকে। এই কনসেন্ট্রিক যে যে তোমার
সিস্টেম গুলো, এগুলো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। এই এক একটা সিস্টেমকে বলা হয় এক একটা অস্টিয়ন। অস্টিয়ন বা অস্টিয়নের আরেকটা নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। অস্টিয়নের একটা নাম হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। হ্যাভার্সিয়ান সিস্টেমে অনেকগুলো কনসেন্ট্রিক লেয়ার পাওয়া যায়। কনসেন্ট্রিক লেয়ার গুলোর নাম হচ্ছে একটা ল্যামেলা। প্রত্যেকটা ল্যামেলার ভিতরে এরকম বড় একটা গর্ত থাকে, গর্তের নাম হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনাতে থাকে অস্টিওসাইট। আবার একটা ল্যাকুনাতে যে অস্টিওসাইট এবং একটা ল্যাকুনাতে যে অস্টিওসাইট, এদের মধ্যে সাইটোপ্লাজমিক প্রসেস দ্বারা তারা কানেক্টেড থাকে এক লেয়ার থেকে আরেক লেয়ারে। এই সাইটোপ্লাজমিক প্রসেস গুলো যেই তোমার কম্পার্টমেন্ট দিয়ে যায়, সেই কম্পার্টমেন্টের নাম হচ্ছে ক্যানালিকুলি। তাহলে ক্যানালিকুলিতে থাকে সাইটোপ্লাজমিক প্রসেস, আর ল্যাকুনাতে থাকে অস্টিওসাইট। আচ্ছা, আর কনসেন্ট্রিক যে ল্যামিনা গুলা, এদের সবচেয়ে সেন্ট্রালে একটা এরকম একটা ক্যানাল থাকে। এই ক্যানালের নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানাল। এই সেন্ট্রাল ক্যানালে থাকে একটা ভেইন, একটা আর্টারি, একটা নার্ভ। হ্যাভার্সিয়ান আর্টারি, হ্যাভার্সিয়ান ভেইন এবং হ্যাভার্সিয়ান নার্ভ, তোমরা এভাবে বলতে পারো। আর এই যে তোমার এখানে একটু খেয়াল করো তোমরা, যে হ্যাভার্সিয়ান ভেইন, আর্টারি, নার্ভ দুই মানে একাধিক অথবা পাশাপাশি অবস্থিত আলাদা হ্যাভার্সিয়ান সিস্টেমের হ্যাভার্সিয়ান ভেইন, আর্টারি, নার্ভ গুলো এভাবে একটার সাথে একটা কানেক্টেড থাকে। এই যে কানেক্টেড থাকছে, মানে কানেক্টেড থাকছে যে কানেকশনটা দ্বারা, এই কানেকশনটার নাম হচ্ছে ভকম্যানস ক্যানাল। যে কানেকশন দ্বারা দুইটা আলাদা হ্যাভার্সিয়ান সিস্টেমের ভেইন, আর্টারি এবং নার্ভ গুলো কানেক্টেড থাকছে, এটার নাম হচ্ছে ভকম্যানস ক্যানাল। তাহলে একটা একটা সিঙ্গেল হ্যাভার্সিয়ান সিস্টেমের যে ক্যানালটা, এটার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানাল। দুইটা সেন্ট্রাল ক্যানালের ভেইন, আর্টারি, নার্ভ গুলো যেটার মাধ্যমে কানেক্টেড, ওটার নাম হচ্ছে ভকম্যানস ক্যানাল। এই ভকম্যানস ক্যানাল এটার নাম হচ্ছে পারফোরেটিং ক্যানাল। পারফোরেটিং ক্যানাল। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে পেরিঅস্টিয়ামটা রইলো বাইরে, বাইরে পেরিঅস্টিয়ামের সাথে এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা একটা ফাইবার দ্বারা কানেক্টেড থাকে। ঠিক একইভাবে এন্ডোস্টিয়ামের সাথে ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা একটা ফাইবার দ্বারা কানেক্টেড থাকে। এই কানেক্টিং ফাইবার গুলোর নাম হচ্ছে শার্পিস ফাইবার। তাহলে শার্পিস ফাইবার কি? যে ফাইবারটা পেরিঅস্টিয়ামের সাথে এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা এবং এন্ডোস্টিয়ামের সাথে ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা কানেক্টেড রাখে, সেটার নাম হচ্ছে শার্পিস ফাইবার। তাহলে এই ছিল বেসিক অর্গানাইজেশন অফ কম্প্যাক্ট বোন। বেসিক অর্গানাইজেশন অফ কম্প্যাক্ট বোন, এটা আমাদের আসলে হিস্টোলজির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জেনারেল অ্যানাটমিতে এটা আসে। হিস্টোলজিতে আমরা মেইনলি এখন সেলগুলো নিয়ে জানি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন ডিসকাশনটা শুরু করে যাচ্ছি। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে তাহলে পেরিঅস্টিয়াম নিয়ে কথা বলবো। পেরিঅস্টিয়াম, সবার আগে পেরিঅস্টিয়াম একটু সংজ্ঞাটা আমরা জেনে নিই। ফাইব্রো ভাস্কুলো সেলুলার লেয়ার। পেরিঅস্টিয়ামের তিনটা লেয়ার আছে, একটা লেয়ার হচ্ছে ফাইব্রাস লেয়ার, একটা লেয়ার হচ্ছে ভাস্কুলার লেয়ার, একটা লেয়ার হচ্ছে সেলুলার লেয়ার। তাহলে সংজ্ঞাতে তিনটার নামই আসবে। ইট ইজ এ ফাইব্রোভাস্কুলার এন্ড সেলুলার লেয়ার which covers the external surface of the bone, which covers the external surface of the bone except the articular surface, except the articular surface। এই জিনিসটার মানে কি আমি তোমাদেরকে একটু বলছি। তাহলে সংজ্ঞাটা আগে ভালো করে আবার দেখে নাও। Fibrovascular and cellular layer which covers the external surface of the bone except the articular surfaces। আর্টিকুলার সারফেস হচ্ছে একটা বোনের যেই সারফেসটা বা যেই সারফেসটা কোন একটা জয়েন্ট ফরমেশনে অংশ নেয়, সেটা হচ্ছে আর্টিকুলার সারফেস। তাহলে একটা বোনের যে সারফেস কোন জয়েন্ট ফরমেশনে অংশ নেয়, সেটা হচ্ছে আর্টিকুলার সারফেস। সাপোজ তোমরা যদি এই বোনটা খেয়াল করো, এই বোনে আমি যদি ধরে নেই এই অংশটা একটা জয়েন্ট ফরমেশন অংশ নিবে, আবার এইখানে এই অংশটা একটা জয়েন্ট ফরমেশন অংশ নিবে, তাহলে এই দুইটা হচ্ছে আর্টিকুলার সারফেস। এছাড়া বোনের বাকি সমস্ত সারফেস কিন্তু নন আর্টিকুলার সারফেস।
তাহলে আমি যে অংশটা ব্লু দিয়ে ড্র করছি সেটা হচ্ছে নন আর্টিকুলার সারফেস, আর যেটা আমি ব্ল্যাক দিয়ে আউটলাইন করেছি সেটা ছিল আর্টিকুলার সারফেস। তাহলে এই পেরিওস্টিয়ামটা এই বোনের নন আর্টিকুলার সারফেস কভার করবে কিন্তু আর্টিকুলার সারফেস কভার করবে না। তাহলে যে অংশ জয়েন্ট ফর্মেশনের অংশ নেই সেই অংশটাকে সে কভার করবে না। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম। এখন তাহলে আমরা এটার ভিতরে ডিটেলস চলে যাই। আচ্ছা, fibrovascular cellular layer that covers the entire surface of the bone except the articular surface. তাহলে আমরা তিনটা লেয়ার নিয়ে ডিটেলস তাহলে জানি। ফার্স্টে আসি ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস লেয়ার কি 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 টাইপ, মানে ফাইব্রাস লেয়ার মানে কি? ফাইব্রাস লেয়ার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে। কোন ফাইবার? এখানে থাকবে কোলাজেন টাইপ 1, টাইপ 1 কোলাজেন ফাইবার থাকবে, এবং এই কোলাজেন টাইপ 1 ফাইবার এখানে একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু ফর্ম করবে, ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু ফর্ম করবে। তাহলে আমরা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায় পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে বোনে, মেইনলি বোনের যে পেরিওস্টেম, এই পেরিওস্টেমের আউটার যে লেয়ার আর সবচেয়ে বাইরের যে লেয়ারটা, পেরিওস্টেমের তিনটা লেয়ার। ফাইব্রাস লেয়ার 1 নম্বরে সবচেয়ে বাইরে থাকে, 2 নম্বরে ভাস্কুলার লেয়ার, এবং 3 নম্বরে হচ্ছে সেলুলার লেয়ার। সবচেয়ে বাইরে থাকে এটা, সবচেয়ে ভিতরে থাকে এটা, মাঝখানে থাকে ভাস্কুলার লেয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে লেয়ারের এখন পরিচয় জানি। তাহলে ফাইব্রাস লেয়ারে কি থাকে? টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। আচ্ছা, আমরা কাজগুলো একটু পরে পড়তেছি, তারপর আমরা টাইপ 2 তে চলে যাই। সরি, মানে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারের নাম হচ্ছে ভাস্কুলার লেয়ার। সেকেন্ড লেয়ার নাম হচ্ছে ভাস্কুলার লেয়ার। ভাস্কুলার লেয়ারের নাম দেখে কি বোঝা যায়? যে এখানে ব্লাড ভেসেল থাকে। মেনি পেরিওস্টেমে যে ব্লাড ভেসেল গুলো, এগুলো এই লেয়ারেই থাকবে। 3 নাম্বার যে লেয়ারটা, সবচেয়ে ভিতরে যে লেয়ারটা, পেরিওস্টিয়ামের সবচেয়ে ভিতরের লেয়ার, এটা কিন্তু জাস্ট পেরিওস্টিয়াম, আমরা কিন্তু এখনো পেরিওস্টেমই আছি। এই যে এখানে যে পেরিওস্টিয়ামটা দেখিয়েছিলাম, এটা এটা হচ্ছে বাইরে একটা লেয়ার, ভিতরে একটা লেয়ার, আর মাঝখানে একটা লেয়ার। আমরা কিন্তু শুধু পেরিওস্টিয়ামটা এখন পড়তেছি। এখন আসি সেলুলার লেয়ার। এখানে হচ্ছে তোমার বেশ কিছু সেল পাওয়া যায়। আমরা যে বোনের কম্পোজিশন পড়েছিলাম সেখানে অনেকগুলো সেলের নাম পড়েছি। এই সেলুলার লেয়ারে বেশ কয়েক প্রকারের সেল পাওয়া যায়। কি কি সেল পাওয়া যায় সেলুলার লেয়ারে? সেলুলার লেয়ারে পাওয়া যায় অস্টিওপ্রোজেনিটর সেল, তারপর পাওয়া যায় অস্টিওব্লাস্ট, আর পাওয়া যায় বোন লাইনিং সেল। তাহলে কি পাওয়া যায় এখানে? অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট এবং বোন লাইনিং সেল। আচ্ছা, সবচেয়ে বেশি পাওয়া যায় অস্টিওপ্রোজেনিটর সেল, সবচেয়ে বেশি, আর এই দুইটা একটু কম পাওয়া যায়। ঠিক আছে, এখন এই তিনটা লেয়ারের আমরা নাম জানলাম এবং কোনটাতে কি থাকে সেটা জানলাম। এখন আমরা তিনটা লেয়ারের একটু তাৎপর্যটা তাহলে জানি, কোন লেয়ারের মেইন ফাংশনটা কি। আচ্ছা, ফার্স্টে আসি ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস লেয়ারের যে তোমার ফাইবার, এই ফাইবারের কাজটা কি? আমরা আগে দেখেছিলাম যে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু সব টাফ স্ট্রাকচারে থাকে, বোন, ডেন্টিন, টেন্ডন ইত্যাদি। তো এটার একটা কাজ হচ্ছে যে এটা হচ্ছে তোমার, যেহেতু এটা তোমার বেশ টেন্স একটা স্ট্রাকচার, তো এটার একটা কাজ হচ্ছে প্রোটেকশন। ইট প্রোটেক্টস দ্য আন্ডারলাইং বোন এবং অলসো শেপ, ইট মেনটেন্স দ্য শেপ অফ দ্য বোন। ঠিক আছে, এছাড়া একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমরা যদি একটা জিনিস একটু খেয়াল রাখি, যে বোনে অনেকগুলো জিনিস অ্যাটাচ হয়। কি কি অ্যাটাচ হয়? যে কোনো একটা মাসেল এখানে শেষ, মানে অ্যাটাচ হয়। মাসেল কিন্তু কখনো ডিরেক্ট বোনের সাথে অ্যাটাচ হয় না। মাসেল সবসময় টেন্ডন হয়ে অ্যাটাচ হয়, অথবা একটা পর্দার মতো অ্যাপোনিউরোসিস ফর্ম হয়ে অ্যাটাচ হয়। তাহলে মাসেলের অ্যাটাচমেন্ট কিভাবে হয় বোনে? আইদার ইন ফর্ম অফ এ টেন্ডন অর ইন ফর্ম অফ এ অ্যাপোনিউরোসিস। এছাড়া এক বোনের সাথে আরেক বোনের অ্যাটাচমেন্টের জন্য যে জিনিসটা লাগে, এক বোনের সাথে আরেক বোন, সেটার নাম হচ্ছে লিগামেন্ট। তাহলে এক বোনের সাথে আরেক বোনের অ্যাটাচমেন্ট হওয়ার জন্য লাগে লিগামেন্ট, এবং মাসেলের সাথে বোনের অ্যাটাচমেন্ট হওয়ার জন্য লাগে
টেন্ডন এবং অ্যাপোনিউরোসিস। তাহলে এই যে তোমার লিগামেন্ট, তারপর হচ্ছে টেন্ডন, তারপর হচ্ছে অ্যাপোনিউরোসিস, এই জিনিসগুলা অ্যাটাচ হয় তোমার এই ফাইব্রাস লেয়ারে। এগুলো কিন্তু কখনো বোনের ভিতরে ঢুকে যায় না, এরা অলওয়েজ পেরিওস্টেমের এই ফাইব্রাস লেয়ারে অ্যাটাচ থাকে। তাহলে ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট of the bone to the surrounding structure such as muscle and also other bones। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। মানে টেন্ডন, লিগামেন্ট এবং অ্যাপোনিউরোসিস এর অ্যাটাচমেন্ট। এখন আসি ভাস্কুলার লেয়ারে। এই ভাস্কুলার লেয়ারে কি কি পাওয়া যায়? ভাস্কুলার লেয়ারে অবশ্যই নিঃসন্দেহে ব্লাড ভেসেল পাওয়া যাবে। কোন ব্লাড ভেসেল পাওয়া যাবে? এখানে যে ব্লাড ভেসেল পাওয়া যায় সেই ব্লাড ভেসেলের নাম হচ্ছে পেরিওস্টিয়াল আর্টারি। পেরিওস্টিয়াল আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারির একটা তাৎপর্য আছে। এই যদি হয় একটা বোন, তোমরা সবাই মিউট করে রাখো কাইন্ডলি, আনমিউট করলে বাকিদের। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা বোন এর কথা চিন্তা করি, একটা বোনে তোমার বেসিক্যালি এই অংশটুকু হচ্ছে কম্প্যাক্ট বোন, আর মাঝখানের অংশটা বেসিক্যালি তোমার অনেকটা ফাঁপা। ঠিক আছে, আমাদের কম্প্যাক্ট বোন নিয়ে আমরা যদি চিন্তা করি, এখন ধরো এই অংশটা হচ্ছে কম্প্যাক্ট বোন। ঠিক আছে, তো যে কোনো বোনের ব্লাড সাপ্লাই হচ্ছে তোমার দুই রকম। এই যদি হয় একটা বোন, প্রত্যেকটা বোনের একটা মেইন একটা আর্টারি থাকে, এই আর্টারির নাম হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি এছাড়া আরেকটা ব্লাড ভেসেল থাকে, এই ব্লাড ভেসেল নাম হচ্ছে পেরিওস্টাল আর্টারি। আমরা যদি বোনের ব্লাড সাপ্লাইয়ের কথা চিন্তা করি, কম্প্যাক্ট বোনের ব্লাড সাপ্লাই, তাহলে এক নম্বরে হচ্ছে পেরিঅস্টিয়াল আর্টারি এবং দুই নম্বরে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে কে কোন জায়গায় সাপ্লাই দেয়? পেরিঅস্টিয়াল আর্টারি হচ্ছে কম্প্যাক্ট বোনের আউটার 1/3 কে সাপ্লাই দেয়, আর নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে কম্প্যাক্ট বোনের ইনার 2/3 কে সাপ্লাই দেয়। তাহলে পেরিঅস্টিয়াল আর্টারির ফাংশন কি? একটা হচ্ছে যে ইট প্রোভাইডস ব্লাড সাপ্লাই টু দ্য পেরিঅস্টিয়াম, অলসো ইট ওয়ান কম্পোনেন্ট আউটার 1/3 অফ কম্প্যাক্ট বোন। ঠিক আছে, এই যে এখানে আমরা অনেকগুলো হ্যাভার্সিয়ান ক্যানেলে অনেকগুলো ব্লাড ভেসেল দেখেছিলাম। আউটার 1/3 এর গুলা আসে পেরিঅস্টিয়াল আর্টারি থেকে, আর ইনার গুলা আসে তোমার নিউট্রিয়েন্ট আর্টারি থেকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ভাস্কুলার লেয়ারের কাছে। আর ফাইনালি হচ্ছে তোমার সেলুলার লেয়ার। সেলুলার লেয়ার ফাংশন কি? আমরা যখন আলাদা করে হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট এবং বোন লাইনিং সেলের ফাংশন করবো, তখন ভালো করে বুঝতে পারবো। তারপরে বলে রাখছি, অস্টিওপ্রোজেনিটর সেলের মেইন কাজ হচ্ছে এটা অস্টিওব্লাস্টে কনভার্ট হয়, আর অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে ইট হেল্পস ইন ফরমেশন অফ নিউ বোন। ইট হেল্পস ইন ফরমেশন অফ বোন। ঠিক আছে, ফরমেশন অফ বোন কখন দরকার হয়? ডিউরিং গ্রোথ এবং ডিউরিং রিপেয়ার। ডিউরিং গ্রোথ এন্ড ডিউরিং রিপেয়ার। তাহলে এই যে অস্টিওপ্রোজেনিটর সেল এবং অস্টিওব্লাস্ট, এদের কাজ হচ্ছে কি? ইট হেল্পস ইন ফরমেশন অফ নিউ বোন ডিউরিং গ্রোথ এন্ড রিপেয়ার। ঠিক আছে, তাহলে পেরিওস্টিয়ামের ফাংশন, তাহলে আমরা পেরিওস্টিয়ামের লেয়ার গুলো জানলাম। এখন তাহলে আমরা একটু পেরিওস্টিয়ামের ফাংশনে আসি। পেরিওস্টিয়ামের ফাংশন আলাদা করে আমাদের কিছুই বলতে হবে না, জাস্ট পেরিওস্টিয়ামের 3টা লেয়ারের যে ফাংশন গুলো, ওই 3টা লেয়ারের ফাংশন গুলো আলাদা করে বলে দিলেই হবে। বোনকে প্রোটেকশন দেয়, বোনের শেপ মেনটেন করে, অ্যাটাচমেন্ট অফ লিগামেন্ট, টেন্ডন এবং অ্যাপোনিউরোসিস। এখানে পেরিঅস্টিয়াল আর্টারি থাকে যেটা বোনের আউটার 1/3 কে সাপ্লাই দেয়, এবং
এখানে তোমার অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট থাকে, যেটা হচ্ছে গ্রোথ এবং রিপেয়ারের সময় নিউ বোন ফর্মেশনে সাহায্য করে। এগুলো সবই হচ্ছে অস্টিও সরি পেরিঅস্টিয়ামের কাজ। এখন আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আর যদি কোনোটা লেখা বাকি থাকে দেখে লিখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন কন্টিনিউ করি। এখন আমরা আসি বোনের এক একটা সেলের কাজে আসি, সেলের পরিচয় আসি আর কি। ফার্স্টে আমরা আসি অস্টিওপ্রোজেনিটর সেল। ফার্স্টে আসি অস্টিওপ্রোজেনিটর সেল। প্রোজেনিটর মানে হচ্ছে তোমার জন্মদাতা, ঠিক আছে। অস্টিওপ্রোজেনিটর সেল মানে যেই বোনের কাজ মেনলি নিউ বোন তৈরি করা, সেটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, ঠিক আছে। ফার্স্টে আমরা অস্টিওপ্রোজেনিটর সেলের লোকেশনটা জেনে নিই, কোথায় থাকে। একটা লোকেশন আমরা জানলাম অলরেডি কোথায় থাকে, সেটা হচ্ছে ইনার মানে সেটা হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়ামের কোথায় থাকে? পেরিঅস্টিয়ামের যে ইনার সেলুলার লেয়ার আছে, 3টে লেয়ার, তো এর মধ্যে ইনার সেলুলার সেখানে থাকে। এছাড়া পেরিওস্টেম যেহেতু বোনকে বাইরের দিকে লাইন করে, ঠিক তেমনি বোনের যে ইনার লাইনিং এন্ডোস্টিয়াম, সেখানেও অস্টিওপ্রোজেনিটর সেল থাকে। আর কোথায় থাকে? এখানে এই ছবিটা একটু খেয়াল করো, আমি যে জায়গাটা হাইলাইট করব সেই জায়গাতে থাকবে। এই যে পেরিওস্টিয়ামের ইনার লেয়ারে থাকে, এন্ডোস্টিয়ামে থাকে, লাইনিং অফ যে হ্যাভার্সিয়ান ক্যানাল অথবা সেন্ট্রাল ক্যানাল সেখানে থাকে, এবং লাইনিং অফ ওয়াকম্যান ক্যানাল, এইসব জায়গায় অস্টিওপ্রোজেনিটর সেল থাকে। আর কোথায় কোথায় থাকে? লাইনিং অফ হ্যাভার্সিয়ান ক্যানাল এবং লাইনিং অফ ওয়াকম্যানস ক্যানাল। এই জায়গাগুলোতে হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল থাকে। এখন আমরা অস্টিওপ্রোজেনিটর সেলের ফাংশনটা দেখি। এর ফাংশনটা খুবই সহজ। যখন প্রয়োজন হয়, যখন স্টিমুলাস আসে, when needed osteoprogenitor cell converts into osteoblast, and thus it helps in formation of new bone. When needed মানে কখন needed? During growth and repair. During growth and repair, ঠিক আছে। এই হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেলের ফাংশন। যখন দরকার হয় তখন সে অস্টিওব্লাস্টে কনভার্ট হয়। অস্টিওব্লাস্ট নতুন বোন ফর্মেশনে সাহায্য করে। অস্টিওব্লাস্ট কিভাবে নতুন বোন ফর্মেশনে সাহায্য করে এটা আমরা একটু পরেই পড়বো, বাট আপাতত এটা দেখো আর কি। আচ্ছা, গ্রোথ এন্ড রিপেয়ার, তাহলে এটা কখন কখন হয়? তোমার ডিউরিং গ্রোথ পিরিয়ড, একটা বাচ্চা যখন বড় হয়, আচ্ছা, গ্রোথ পিরিয়ড। রিপেয়ার কখন দরকার হয়? ধরো একটা মানুষের কোনো জায়গায় বোন ফ্র্যাকচার হলো, তখন রিপেয়ার হয়। এছাড়া রিমডেল, এটা হচ্ছে আমাদের ডে টু ডে আমাদের বোন, আমরা কিরকম অ্যাক্টিভিটি করি তার উপর ভিত্তি করে আমাদের বোনের কম্পোজিশনটা চেঞ্জ হয় একটু, মানে
যদি কোনো দিন বেশি কাজ করি ওই দিন বোনটা বেশি ডেন্স থাকে, কয়েক সপ্তাহ যদি কম কাজ করি বোনটা একটু একটু হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়। ঠিক আছে, এভাবে তোমার গ্রোথ, রিপেয়ার এবং রিমডেলিং এর সময় অস্টিওপ্রোজেনিটর সেল হচ্ছে অস্টিওব্লাস্টে কনভার্ট হয়ে নিউ বোন ফর্মেশনে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা আমি একটু রোটেট করে ভালো। ঠিক আছে, তাহলে আমরা অস্টিওপ্রোজেনিটর সেলটা বললাম, এখন আসি আমরা অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই সহজ। আমরা অলরেডি ব্লাস্ট সিরিজের সেল নিয়ে সব ডিসকাশন করেছি। ফাইব্রোব্লাস্টের যে ডিসকাশনটা ছিল, অস্টিওব্লাস্টও হুবহু একই রকম। ঠিক আছে, এটা এক প্রকার অ্যাক্টিভ সেল, এটা লার্জ সেল, অনেক সাইটোপ্লাজমিক প্রসেস আছে ইত্যাদি। এটা নিয়ে আমি আর কথা বলবো না, আমি জাস্ট অস্টিওব্লাস্টের লোকেশনটা বলবো। ফার্স্টে একটা লোকেশন আমরা অলরেডি জেনেছি, পেরিওস্টিয়ামের যে ইনার সেলুলার লেয়ার। এবং দ্বিতীয়ত, anywhere there is remodeling of bone, anywhere there is remodeling or repair of bone, মানে একটা বোনের যেই পার্টে রিমডেলিং হোক বা রিপেয়ার হোক সেখানে অস্টিওব্লাস্ট থাকবে। 3 নম্বরে, ফর্মিং সারফেস অফ দ্য বোন। আমরা অনেকে স্কাল বোনের একটা উদাহরণ যদি চিন্তা করি, স্কাল বোন কিভাবে বড় হয়, এই জায়গাতে বোনের মানে অ্যাপোপ্টোসিস হয়ে, ধরো স্কাল বোনে কি থাকে, একটা আউটার লেয়ার থাকে, একটা ইনার লেয়ার থাকে। ইনার লেয়ারটা ক্রমাগত অ্যাপোপ্টোসিস হয়, আউটার লেয়ারে ক্রমাগত নিউ বোন ফর্ম হয়, এভাবে এটা আরো আরো বড় হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে এই পার্টটা যেখানে নিউ বোন ফর্ম হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফর্মিং সারফেস। আর যেই সারফেসটাতে পুরাতন বোন অ্যাপোপ্টোসিস হয়ে যাচ্ছে ওইটার নাম হচ্ছে রিজর্পশন সারফেস। ঠিক ঠিক আছে, যেই সারফেসটাতে পুরনো বোন ক্ষয় হয়ে যায় সেই সারফেসটাকে বলা হয় কি, রিজর্পশন সারফেস। আর যেই সারফেসটাতে নতুন বোন ডিপোজিট হয় এটার নাম হচ্ছে ফর্মিং সারফেস। রিজর্পশন সারফেসে যেই সেলটা বেশি দেখা যায় সেটার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট, আর ফর্মিং সারফেসে যেই সেলটা বেশি দেখা যায় সেটার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। তাহলে অস্টিওব্লাস্ট আমরা এই 3টা লোকেশনে পেয়ে থাকি। ঠিক আছে, স্ট্রাকচার কি, স্ট্রাকচার এটা স্ট্রাকচার সেম অ্যাজ ফাইব্রোব্লাস্ট। স্ট্রাকচার হচ্ছে সেম অ্যাজ ফাইব্রোব্লাস্ট। আচ্ছা, এখন আসি ফাংশনটা। ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কানেকটিভ টিস্যু প্রপার পড়েছিলাম, যে কোনো টিস্যুরই, যে কোনো কানেকটিভ টিস্যুরই ব্লাস্ট সেল থাকে, ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট ইত্যাদি। সে ব্লাস্ট সেলের কাজ হচ্ছে সিনথেসিস প্লাস সিক্রেশন অফ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এই অস্টিওব্লাস্টের একই কাজ, অস্টিওব্লাস্টের কাজও একই, সিনথেসিস এন্ড সিক্রেশন অফ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তবে এখানে এটার সাথে আরো 2-3টা কথা আসে। অস্টিওব্লাস্ট সবার আগে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা তৈরি করে সেটা হয় অর্গানিক ম্যাট্রিক্স। তাহলে ইনিশিয়ালি সে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে, ধরো এই হচ্ছে অস্টিওব্লাস্ট, সে তার সেলের ভিতর থেকে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে সেলের বাইরে জমিয়ে রাখে, ডিপোজিট করে রাখে, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স ইত্যাদি। ঠিক আছে, এই অর্গানিক ম্যাট্রিক্সটা কি কি থাকে, অর্গানিক ম্যাট্রিক্সে ফাইবার থাকে এবং গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। ঠিক আছে,
ফাইবারে কি থাকে মেইনলি? ফাইবারে থাকে মেইনলি টাইপ 1 কোলাজেন ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্সে কি থাকে? অস্টিওক্যালসিন, অস্টিওনেকটিন, এই দুটো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর হচ্ছে একটা থাকে অসেইন। আচ্ছা, কোনটা গ্লাইকোপ্রোটিন কোনটা প্রোটোগ্লাইকান দরকার নেই, আমরা জাস্ট নামটা জানি, ইম্পর্টেন্ট নাম অস্টিওক্যালসিন, অস্টিওনেকটিন, এই দুটো যে ইম্পর্টেন্ট গ্রাউন্ড সাবস্টেন্স। ঠিক আছে। তো এই যে দুইটা, এই যে তোমার ইনিশিয়ালি সে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে, এই অর্গানিক ম্যাট্রিক্সটা কিন্তু তখনও অর্গানিকই থাকে অথবা নন ক্যালসিফাইড থাকে অথবা আনমিনারেলাইজ থাকে। পরবর্তীতে একটা সময় অস্টিওক্যালসিনের প্রভাবে ক্যালসিয়াম আয়ন এসে এই অর্গানিক ম্যাট্রিক্সের সাথে বাইন্ড করে। ক্যালসিয়াম আয়ন এবং আদার আয়ন অর্থাৎ ইনঅর্গানিক ম্যাট্রিক্স, তারা এসে বাইন্ড করে অর্গানিক ম্যাট্রিক্সের সাথে। যখন অর্গানিক ম্যাট্রিক্সের সাথে এসে ইনঅর্গানিক ম্যাট্রিক্স বাইন্ড করে, তখন ওই ম্যাট্রিক্সকে বলা হয় ক্যালসিফাইড ম্যাট্রিক্স বা মিনারেলাইজড ম্যাট্রিক্স। ক্যালসিফাইড ম্যাট্রিক্স বা মিনারেলাইজড ম্যাট্রিক্স। তখন অস্টিওব্লাস্টটা তার চারপাশে ক্যালসিফাইড সাবস্টেন্স দিয়ে সারাউন্ড হয়ে থাকে। যখন একটা অস্টিওব্লাস্টের সারাউন্ডিং এন্টায়ার ম্যাট্রিক্সটা ক্যালসিফাইড হয়ে যায়, তখন অস্টিওব্লাস্টটা তখন মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন সে অস্টিওসাইটে কনভার্ট হয়ে যায়। তাহলে কি বললাম, ফাংশনটা একটু ভালো করে চিন্তা করো, খুবই ইম্পর্টেন্ট। যেখানে বোন ফরমেশনের দরকার হবে সেখানে অস্টিওব্লাস্ট এসে প্রথমে তার ভিতর থেকে অর্গানিক ম্যাট্রিক্স তৈরি করে বের করবে। অর্গানিক ম্যাট্রিক্সে কি থাকে? ফাইবার থাকে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। এই ফাইবার বা গ্রাউন্ড সাবস্টেন্সে যতক্ষণ না পর্যন্ত কোনো ক্যালসিয়াম বা মিনারেল এসে বাইন্ড না করছে, ততক্ষণ পর্যন্ত এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে নন ক্যালসিফাইড ম্যাট্রিক্স অথবা আনমিনারেলাইজড ম্যাট্রিক্স। পরবর্তীতে অস্টিওক্যালসিনের প্রভাবে এখানে এসে ক্যালসিয়াম আয়ন বাইন্ড করে, তখন অর্গানিক ম্যাট্রিক্সটা ক্যালসিফাইড হয়ে যায়। এই অবস্থায় ম্যাট্রিক্সের নাম হয় ক্যালসিফাইড ম্যাট্রিক্স বা মিনারেলাইজড ম্যাট্রিক্স। ঠিক আছে। একটা অস্টিওব্লাস্টের চারপাশের ম্যাট্রিক্সটা যখন নন মিনারেলাইজ ছিল, তখন অস্টিওব্লাস্টটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ ছিল। বাট যখনই একটা অস্টিওব্লাস্টের সারাউন্ডিং ম্যাট্রিক্সটা পুরোপুরি ক্যালসিফাইড হয়ে যাবে, তখন অস্টিওব্লাস্টটা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন অস্টিওব্লাস্টটা কনভার্ট হয়ে যাবে অস্টিওসাইটে। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমি একটা জিনিসের নাম বললাম, নন ক্যালসিফাইড অথবা আনমিনারেলাইজড ম্যাট্রিক্স। এই নন ক্যালসিফাইড বা আনমিনারেলাইজড ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে। এটা একটা নাম হচ্ছে অস্টিয়ন। ঠিক আছে। আমরা আগে একটা অস্টিয়ন পড়েছিলাম, ওটা ছিল হ্যাভারশিয়ান সিস্টেমের একটা নাম। এর সাথে এই দুটা কনফিউজ করো না। এই অস্টিয়ন মানে হচ্ছে যে তোমার জাস্ট আনক্যালসিফাইড বা আনমিনারেলাইজড ম্যাট্রিক্সের আরেকটা নাম। তাহলে অ্যাজ এ হোল যদি জিজ্ঞেস করে what is the function of osteoblast, কি বলবা? synthesis and secretion of organic extracellular matrix, এটা হচ্ছে 1 নম্বর ফাংশন। 2 নম্বর ফাংশন হচ্ছে it stimulates the calcification of the matrix. কোন গ্রাউন্ড সাবস্টেন্সের জন্য ক্যালসিফিকেশন স্টিমুলেট হয়? ডিউ টু অস্টিওক্যালসি। ঠিক আছে।
আচ্ছা, এখন হচ্ছে একটু একটা জিনিস একটু বলি, ফেট অস্টিওসাইটের অস্টিওক্লাস্টের অস্টিওব্লাস্টের ফেট। এক নাম্বার ফেট আমি বলে দিয়েছি, অস্টিওব্লাস্ট when surrounded by calcified matrix completely it becomes metabolically inactive and osteoblast converts into osteocyte. কিছু অস্টিওব্লাস্ট আছে, they become flattened and remain at the periphery of the bone. তখন এই সেলগুলোর নাম হয়ে যায় বোন লাইনিং সেল। তাহলে ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা একটু খেয়াল করো তোমরা। ধরে নাও যে এখানে তোমার কিছু সেল তোমার মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে তোমার ল্যাকুনার ভিতরে ঢুকে যায়, তখন সাইট। আর কিছু সেল ইনঅ্যাক্টিভ হয়ে ফ্ল্যাটেন্ড হয়ে বোনের সারফেস চলে যায়, এদের নাম হয় বোন লাইনিং সেল। আশা করি অস্টিওব্লাস্টটা বুঝতে পেরেছো। এই দুটাই ফেট, এই দুটাই। কিছু আছে কাজ শেষ হয়ে গেলে জাস্ট অপোপ্টোসিস হয়ে ডিসঅ্যাপিয়ার করে যায়। এই হচ্ছে তিনটা মেইন ফেট। এখন তোমরা একটু আমাকে বলো তোমাদের কারো, আমি অস্টিওব্লাস্ট আর অস্টিওপ্রোজেটর সেল এই দুটা থেকে তোমাদেরকে টাইম দিচ্ছি 1 মিনিটের মতো। তুমি যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর যদি কোনোটা লিখা বাকি থাকে তাহলে লিখে নিতে পারো। 1 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা অস্টিও সাইটে আসি। অস্টোসাইট হচ্ছে তোমার মোস্ট নিউমারাস সেল ইন দা বোন। বোনের যত সেল আছে ওদের মধ্যে অস্টিওসাইটই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, অস্টোসাইটের লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে উইদিন দ্য ক্যালসিফাইড অর মিনারেলাইজড ম্যাট্রিক্স। এখানে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে অলওয়েজ অস্টিওসাইট মানে অস্টিওসাইট কখনো নতুন করে তৈরি হবে। একটা প্রি এক্সিস্টিং অস্টিওব্লাস্ট কনভার্ট হয়ে যাবে অস্টিওসাইটে। একটা অস্টিওব্লাস্ট সারাউন্ডেড বাই অর্গানিক ম্যাট্রিক্স। পরবর্তীতে যখন এটা পুরোপুরি ক্যালসিফাইড হয়ে যায় তখন ভিতরের অস্টিওব্লাস্টটা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কনভার্ট হয়ে যায় অস্টিওসাইট। ঠিক আছে, আচ্ছা তাহলে উইদিন দ্য ক্যালসিফাইড অর মিনারেলাইজড ম্যাট্রিক্স পাওয়া যায় অস্টিওসাইটকে।
এছাড়া আমরা একটু আগে হ্যাভারশিন সিস্টেমটা দেখেছিলাম। হ্যাভারশিন সিস্টেমে যেই জায়গার ভিতরে অস্টিওসাইটকে পাওয়া যায়, যে গহ্বরের ভিতরে ক্ষুদ্র গহ্বর, সেই ক্ষুদ্র গহ্বরের নাম হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনার ভিতরে পাওয়া যায়। তাহলে তোমার জিনিসটা একটা এরকম, সাপোজ এখানে হচ্ছে ক্যালসিফাইড ম্যাট্রিক্স আছে অনেকগুলা। এই ক্যালসিফাইড ম্যাট্রিক্স এর মধ্যে একটা ফাঁকা গহ্বর আছে। এই ফাঁকা গহ্বরের নামই হচ্ছে ল্যাকুনা, এবং এই ল্যাকুনাতে যে সেলটা থাকে সেটার নামই হচ্ছে অস্টিওসাইট। সেটার নামই হচ্ছে অস্টিওসাইট। এখন একটা জিনিস না বললেই নয়, আমি এরকম অনেকগুলা ল্যাকুনা ড্র করি একটু, তোমরা কাইন্ডলি একটু দেখো একটা জিনিস। বেশ ল্যাকুনা ড্র করবো। আচ্ছা, এই ছবিটা একটু খেয়াল করো। তোমার যেই গহ্বরের ভিতরে সেলটা বসে আছে, সেই গহ্বরটার নাম ল্যাকুনা। চারপাশের কালো জিনিসটা হচ্ছে ক্যালসিফাইড ম্যাট্রিক্স এর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটার নাম হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনার মধ্যে যে যেটার নাম অস্টিওসাইট। দেখো, এক ল্যাকুনা থেকে আরেক ল্যাকুনা এরকম কিছু আছে, এই ফাঁকা জায়গার নাম হচ্ছে ক্যানালিকুলি। এবং ক্যানালিকুলির কাজ কি? অস্টিওসাইট গুলোর যে সাইটোপ্লাজমিক প্রসেস, এই সাইটোপ্লাজমিক প্রসেস গুলো এই ক্যানালিকুলিতে অবস্থান করে। এর মাধ্যমে তারা কি করে দেখো, ক্যালসিফাইড যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু একটা নির্জীব জিনিস, এর মধ্যে ব্লাড ভেসেল নাই কিন্তু। সো নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জের জন্য এই অস্টিওসাইট গুলো এক লেয়ার থেকে আরেক লেয়ারে এরকম সাইটোপ্লাজমিক প্রসেস বিস্তৃত করে রাখে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে সেন্ট্রাল ক্যানাল থেকে কিন্তু পেরিফেরি পর্যন্ত কোনো ব্লাড ভেসেল আসতেছে না, বাট কি আসতেছে, এই যে ক্যানালিকুলি গুলো আছে না, ক্যানালিকুলি গুলো একদম সেন্টার থেকে পেরিফেরি পর্যন্ত কানেক্ট করে রাখছে। এখানে যে পুষ্টিটা এই এই সেলটাতে আসে, ক্যানালিকুলির মাধ্যমেই এগুলো সব এক লেয়ার থেকে তার বাইরের অপোজিট লেয়ারে ছড়িয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্যানালিকুলিতে থাকে সাইটোপ্লাজমিক প্রসেস, সাইটোপ্লাজমিক প্রসেসের মাধ্যমে নিউট্রিশনাল সাবস্টেন্স একদম সেন্ট্রাল ক্যানাল থেকে শুরু করে একদম হ্যাভারশিন সিস্টেমের পেরিফেরি পর্যন্ত ছড়িয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমি কোথায় ছিলাম? তাহলে কোথায় থাকে? উইদিন ক্যালসিফাইড ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্স ইনসাইড ল্যাকুনা থাকে এরা। আর এদের সোর্স কি? এদের সোর্স হচ্ছে অলওয়েজ অস্টিওব্লাস্ট। সোর্স হচ্ছে অলওয়েজ অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টটা যখন মিনারেলাইজড বা ক্যালসিফাইড ম্যাট্রিক্স দ্বারা সারাউন্ড হয়ে মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন এসে কনভার্ট হয়ে সাইটে। এখন স্ট্রাকচারে আসি। স্ট্রাকচার হবে ফাইব্রোব্লাস্টের ঠিক উল্টা, স্মল সেল, ফিউ সাইটোপ্লাজমিক প্রসেস, তারপর হচ্ছে মেটাবলিক্যালি লেস অ্যাক্টিভ ইত্যাদি। ফাইব্রোসাইটের যে তোমার ধর্মটা বা বৈশিষ্ট্যগুলো বলেছিলাম ওই একই, সেম, আলাদা কিছু না। আচ্ছা, এরপরে তাহলে একটু একটু দেখি আরেকবার। এখানে সেল থাকবে, নিউক্লিয়াস থাকবে, এবং নিউমেরাস সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে। এই সাইটোপ্লাজমিক প্রসেস গুলো কিন্তু আরেকটা অ্যাডজাসেন্ট লেয়ার
সেলের সাইটোপ্লাজমের সাথে কানেক্টেড থাকবে, মানে এই হচ্ছে একটা সেলের সাইটোপ্লাজমের সাথে এভাবে কানেক্টেড থাকবে অ্যাডজাসেন্ট অস্টিওসাইট আর সাইটোপ্লাজমের সাথে। তাহলে এই যে সাইটোপ্লাজমিক প্রসেস গুলা, এই সাইটোপ্লাজমিক প্রসেস গুলোর নাম হচ্ছে ডেনড্রাইটিক প্রসেস। অস্টিওসাইটের ফাংশন, মেইন যে ফাংশনটা, মেইন ফাংশন হওয়ার তোমার যে মিনারেলাইজড ম্যাট্রিক্সটা থাকে, সে মিনারেলাইজড ম্যাট্রিক্সের মেইনটেনেন্সে সাহায্য করে। মেইনটেনেন্স অফ মিনারেলাইজড ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে যদি কোনো রকম আয়নের ইমব্যালেন্স হয়, কম বেশি হয়ে যায়, অস্টিওসেলের ভিতরে সে আয়নগুলো বের করে মিনারেলাইজড ম্যাট্রিক্সে দিয়ে আসে, বা যদি ম্যাট্রিক্সে কোনো আয়নের যায়, সে এক্সেস আয়নগুলো সে রিলিজ করে সেলে ঢুকিয়ে রাখে। তাহলে মেইনটেনেন্স অফ মিনারেলাইজড ম্যাট্রিক্সের এক নম্বর ফাংশন, এবং দ্বিতীয় ফাংশন হচ্ছে তোমার from central canal to the periphery, from central canal to periphery এটা তোমার নিউট্রিয়েন্ট এবং ওয়েস্ট পার্টিকেলের ট্রান্সপোর্টেশনটা বজায় রাখে। ঠিক আছে, যে যেটা বলেছিলাম তোমাদেরকে যে এখানে সেন্ট্রাল ক্যানাল থেকে পেরিফেরি পর্যন্ত কোনো ব্লাড ভেসেল নেই আলাদা, জাস্ট একটা ব্লাড ভেসেল আছে সেন্ট্রালি, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে হ্যাভারশিয়ান ব্লাড ভেসেল এবং হ্যাভারশিয়ান আর্টারি, হ্যাভারশিয়ান ভেইন ইত্যাদি। এখান থেকে নিউট্রিয়েন্ট এবং ওয়েস্ট পার্টিকেল একদম পেরিফেরি পর্যন্ত এক্সচেঞ্জ করতে, আদান প্রদান করতে সাহায্য করে তোমার এই অস্টিওসাইটের যে সাইটোপ্লাজমিক প্রসেস গুলো আছে ওগুলো। and other particles. তাহলে এই হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইটের কাজ তাহলে খুব ইজি, তোমার এটা যেখানে যেটাতে ক্যালসিয়াম ম্যাট্রিক্সের মধ্যে থাকে সেই ম্যাট্রিক্সকে মেইনটেইন করা এবং মেইনটেনেন্স অফ আয়নিক ইন ম্যাট্রিক্স। Maintenance of ionic equilibrium in the matrix. আচ্ছা, এখন আসি অস্টিওক্লাস্ট। আচ্ছা, অস্টিওসাইট নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে আমাকে বলো, তোমাদেরকে আমি আরো একটা মিনিট টাইম দিচ্ছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে অস্টিওক্লাস্ট। আমি আগের দিন যখন ম্যাক্রোফেজ পড়িয়েছিলাম তোমাদেরকে, ম্যাক্রোফেজ পড়ানোর সময় আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের শরীরের বিভিন্ন টিস্যুতে
ম্যাক্রোফেজ পাওয়া যায়। এক এক টিস্যুতে ম্যাক্রোফেজ এক এক নামে থাকে। তো বনে যে আমি বলেছিলাম, বনের যে ম্যাক্রোফেজটা ছিল, এটা হচ্ছে এক প্রকার ম্যাক্রোফেজ, অথবা মানে এতক্ষণ আমরা যে সেলগুলো পড়লাম, অস্টিওপ্রোজেনিটর সেল, তারপর হচ্ছে তোমার অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, এগুলো ছিল ফিক্সড সেল অফ বোন। বাট অস্টিওক্লাস্ট এটা হচ্ছে একটা ফ্রি অথবা ওয়ান্ডারিং অথবা মাইগ্রেটরি সেল ইন বোন। এটা এক প্রকার ম্যাক্রোফেজ, ঠিক আছে, এটা এক প্রকার ম্যাক্রোফেজ। এবং কিভাবে থাকে দেখো, কিভাবে তৈরি হয় তারা। অনেকগুলো মনোসাইট মানে এভাবে তোমার থাকে, তারা একসাথে ফিউজ করে একটা মাল্টি নিউক্লিয়েটেড সেল ফর্ম করে, এমন একটা সেল ফর্ম করে যেখানে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এরকম সেল যেই সেলে একাধিক নিউক্লিয়াস আছে এবং সেটা একাধিক সেলের ফিউশনে ফর্ম হয়েছে, এই সেলগুলোকে বলা হয় মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এই সেলগুলোতে অনেক নিউক্লিয়াস থাকে এবং সেলগুলো সাইজও অনেক বড়। তো অস্টিওক্লাস্ট হচ্ছে এক প্রকার মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল which is formed by fusion of 50 to 100 monocytes. Fusion of 50 to 100 monocytes. Sorry, 50 to 100 না, সরি বেশি হয়ে গেল একটু, 5 to 50. It formed by fusion of 5 to 50 monocytes. আচ্ছা আচ্ছা, লোকেশন, ওই মানে এরা বনের কোন জায়গায় থাকে। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে বনের যেই জায়গাতে পুরাতন বন ভাঙা ভাঙা হচ্ছে সেটাকে বলা হয় রিজর্পশন সারফেস, আর যেই জায়গায় নতুন বন গড়া হচ্ছে সেটাকে বলা হয় ফর্মিং সারফেস। তাহলে অস্টিওক্লাস্ট পাওয়া যায় মেইনলি বনের রিজর্পশন সারফেস। অর্থাৎ যেই বনের যে অংশটাতে পুরাতন বন ভাঙা হচ্ছে, ঠিক আছে, ধরো এই হচ্ছে একটা সারফেস অফ দা বোন, এখানে এসে ফার্স্টে অস্টিওক্লাস্ট এখানে ধরো আসে, একটা জায়ান্ট সেল এখানে আসে, এসে জায়গাটা সে খেয়ে খেয়ে গর্ত করে ফেলে, খেয়ে খেয়ে গর্ত করে ফেলে, গর্ত করে 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 সে আরো আরো ভিতরে যায়। তাহলে রিজর্পশন সারফেসে অস্টিওক্লাস্ট আসে, অস্টিওক্লাস্ট এসে এরকম একটা গর্ত তৈরি করে বোন ভাঙতে ভাঙতে, এই যে একটা গর্ত তৈরি করে বোন ভাঙতে ভাঙতে, এই গর্তের নাম একটা স্পেশাল নাম আছে, এই গর্তের নাম হচ্ছে হাউশিপস ল্যাকুনা। হাউশিপস ল্যাকুনা, ঠিক আছে। তাহলে হাউশিপ ল্যাকুনা কি, যেখানে অস্টিওক্লাস্ট আসে, অস্টিওক্লাস্ট এসে বোনটাকে ভাঙে, বোন ভাঙাকে বলা হয় বোন রিজর্পশন। বোন রিজর্পশন যেখানে হয় সেখানে সে এরকম একটা সারফেস তৈরি করে, যে সারফেসটা মানে তোমার মানে বোন ভাঙতে ভাঙতে সে একটা ডিপ্রেসড সারফেস তৈরি করে, কনকেভ সারফেস তৈরি করে। সে কনকেভ সারফেস বা কনকেভ একটা ক্যাভিটির মতো যে অংশ, সে কনকেভ ক্যাভিটির মতো অংশটার নাম হচ্ছে হাউশিপস ল্যাকুনা, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে সে কাজটা করে, অস্টিওক্লাস্ট কিভাবে বোন রিজর্পশন করে। অস্টিওক্লাস্ট কি বললাম, এক প্রকার মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল অথবা মনোসাইট বা ম্যাক্রোফেজ। এটা এক প্রকার মডিফাইড ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির ভিতরে থাকে তোমার প্রচুর পরিমাণে লাইসোজোম, এখানে এরকম অনেক লাইসোজোম থাকে, ঠিক আছে। লাইসোজোম থেকে এনজাইম বের হয়, এই এনজাইম বের হয়ে হচ্ছে তোমার তার চারপাশের বোনটাকে ডিজলভ করে ফেলে। লাইসোজোমে তোমার কিছু এনজাইম থাকে, এই এনজাইমটা হচ্ছে কি করে, বোনকে ডিমিনারেলাইজ করে বা ম্যাট্রিক্সকে ডিমিনারেলাইজ করে। ডিমিনারেলাইজ করার মাধ্যমে সে বোনকে ভাঙে, যেটাকে আমরা বলি বোন রিজর্পশন, এটাকে আমরা বলি বোন রিজর্পশন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে আজকে আমরা একটু সেলগুলো পড়লাম, আমাদের বোনের অল্প একটু ডিসকাশন বাকি আছে, ওই ডিসকাশনটা আমরা ফ্রেশ মাইন্ডে আরেকদিন করতে চাই। আজকে পার্টিসিপেন্ট খুবই কম আর একটু ক্লামজি হয়ে গেছে মনে আজকের ডিসকাশনটা।
আজকে আমরা যা পড়লাম এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু একটু ভালো করে পড়ে রাখবা। পরের দিন আমাদের বোনের অল্প 10-15 মিনিট একটা ডিসকাশন শেষ করে আমরা কার্টিলেজটা শেষ করব। ঠিক আছে, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি থাকে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। ভাইয়া আপনার নোটবুকের একটা স্ক্রিনশট দিয়ে দিন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। রোববার দিন ক্লাস নিব আবার ইনশাআল্লাহ।